একটু নীরবতা। দুহাত প্রসারিত করে বর্ণকানে হেডফোন চেপে কাউচে মাথা এলিয়ে চোখ খিঁচল। মেয়েটার কণ্ঠ পুনরায় বাজে। 7 দিন। তোমার হাতে 7 দিন সময় আছে। এর মধ্যে যদি পৃথিবীর হাজার কোটি মানুষের ভিড়ে আমাকে খুঁজে বার না করতে পারো, তবে এই ব্রেকিং নিউজটা পরদিন পুরো দেশবাসীর ঘরে ঘরে পৌঁছে যাবে। আই সোয়ার। আর যদি ফর্চুনেটলি খুঁজে পাও তো কথা দিলাম, ভিডিওটা একটা সহজ শর্তে তোমার হাতে তুলে দেব। নিজের এবং পরিবারের সম্মান এখন তোমার হাতে নির্ভর করছে মিস্টার। জানো তো দেশের মানুষের মানসিকতা সম্পর্কে, একজন দুঃখ প্রকাশ করলে 10 জন হেয় করবে, পারিবারিক শিক্ষাতে খামতি ছিল বলে গুঞ্জন তুলবে, পোশাকের দিকে আঙ্গুল তুলবে, ইত্যাদি ইত্যাদি। রাগ সংযত করো। ওকে বাই। সময়টা মনে রেখো, মাত্র 7 দিন। শুরুতে ক্ষিপ্র সিংহের মতো ফুঁসে উঠলেও বর্ণ এখন নিষ্প্রভ, শান্ত দিঘির মতো স্থির, গম্ভীর মুখ, অনুভূতি শূন্যের মতো। মানুষের অভিব্যক্তি বোঝা যেমন তেমন ব্যাপার নয়। বর্ণের মনোভাবও খেয়াল করা যাচ্ছে না সঠিক। ল্যাপটপ ফোল্ড করে উঠে বেলকনির মুখোমুখি হয়ে পকেটে দুহাত পুড়ে শটান বুকে দাঁড়ালো সে। স্বচ্ছ গ্লাস ভেদ করে দূরের গাছপালা চোখে পড়ে, সবুজ শ্যামল মনোরম পরিবেশ। মৃদু বাতাসে পাতারা নড়ে চড়ে উঠছে বোধহয়। বর্ণ আচমকা ঠোঁট বাঁকিয়ে হাসল। ভয়ানক আকর্ষণীয় দেখতে, অদ্ভুত রহস্যময় চোখের চাহনি। গত হয়ে গেল আরও একটি দিন। সময় এখন বিকেলের। সূর্যের রোশনি ক্ষীণ নম্র। ফাইলে নজর বুলিয়ে হঠাৎ খানিক দূরে দৃষ্টি নিক্ষেপ করে মেহরাব। সোফায় একটি ছোট মেয়ে মানুষ ঘুমিয়ে আছে আরামে। মাথার দুকুলে দুটো ঝুঁটি বাঁধা, বুকের খাঁচায় দুহাতে চাপটে ধরে আছে একটি ধপধপে সাদা রকমের আদরে খরগোশ। প্রাণীটিও নিশ্চিন্তে চোখ বুজে আছে আপন আশ্রয় স্থলে। মেহরাব অজান্তেই হাসল। ফাইল টেবিলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটির নিকটে গিয়ে হাঁটু মুড়ে বসলো সোফার কিনার ঘেঁষে। কাত হয়ে গুটিসুটি মেরে শুয়ে একটি ঝুঁটির এলোমেলো চুলে মুখ ঢেকে গেছে প্রায়। ধীর হাতে মেহরাব চুলগুলো সরিয়ে দিল, তবুও রয়ে যায় গুটি কয়েক। দেখতে ভালো লাগলো না তার। পুনরায় হাত বাড়িয়ে কপালে স্পর্শ করার আগেই ফট করে চোখ খুলল মেয়েটি। বলে উঠল পরপর, ওই হিরো, এভাবে দেখো না, নজর লেগে যাবে। হাত গুটিয়ে খুক খুক কেসে ওঠে মেহরাব। প্রথম সাক্ষাতে এই মেয়েটা ইসরে পাকা সেটা আন্দাজ করেছিল। বলল, এত সুইট দেখতে একটা মেয়ে, বলা যায় না কখন সত্যি সত্যি নজর লেগে যায়। নো প্লিজ, এমন হলে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে, চুল পড়ে বুড়ি হয়ে যাব দাদুর মতো। তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না, এটা অন্যায়। বিস্ময় স্বরে হাঁপিয়ে যাওয়া ভঙ্গিমায় বলা কথাগুলোর ধরন দেখে ঠোঁট টিপে হেসে ফেলে মেহরাব। অন্যায় তো, ওকে, তোমার স্কিনের কথা মাথায় রেখে দিলাম না নজর। এবার হেভি। মেয়েটা উঠে বসে, খরগোশের মাথার আলতো হাত বুলিয়ে দিতে দিতে সেদিকে নজর রেখেই বলল, তুমি মাথা দুলিয়েছ তোমার কথায়। সো আই এম ওভার দ্য মুন। এবার আম্মুর কাছে দিয়ে এসো আমায়, বেশিক্ষণ এখানে থাকলে কিন্তু বকবে। সায়দায় মেহরাব ছোট্ট মেয়েটার হাত আঁকড়ে দ্বারের অভিমুখে পা চালায়। আজ সকালেই দোস্তি হয়েছে তাদের। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে মেহরাব একবার পিছু ফিরল। জারিফ হতভম্বে তাকিয়ে আছে। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট সে। ইশারায় তাকে কিছু একটা বুঝিয়ে চলে গেল মেহরাব। লিফট ব্যবহার করে 4th ফ্লোরে এসে থামলো তারা। মেয়েটার এক হাত মেহরাবের কসকসে হাতের মুঠোয়, অপর হাতে খরগোশ বুকে চেপে ধরা। হাঁটার ফাঁকে বলতে লাগে, এই টমিটা না কখনো কখনো খুব কথা সম্পূর্ণ হওয়ার আগে খরগোশ ছাপ মেরে নেমে গেল নিচে। পরপরই ছুট লাগায় সামনে। টমি। সেও ছুটে গেল পিছু পিছু। খরগোশ থামে না, পায়ে ভর করে খুটখুট লাফিয়ে চলতে থাকে ইচ্ছে মতো। একসময় থেমে গেল একজোড়া পায়ের সামনে গিয়ে। মেয়েটাও কাছাকাছি গিয়ে থমকে গিয়ে আচমকায় প্রফুল্ল মনে পা জোড়ার মালিকের কোমর জাপটে ধরল। বর্ণ। ঊর্ধ্বে মুখ তুলে ফ্যাল ফ্যাল চেয়ে গাল ফুলিয়ে বলে, তোমায় দেখি না কতদিন। আই মিসড ইউ ব্রো। একে বের হতে বারণ করেছিলাম নূর,
বর্ণর গম্ভীর স্বর, চোখ মুখে কাঠিন্যতা বিরাজমান। নোরা ঠোঁট ফোলায়, সাফাই গাওয়ার মতো বলল কোমল কণ্ঠে। একা বেরোনি তো, ওই যে মেহা। থেমে গিয়ে ফিসফিসিয়ে বলল, ওনাকে নাম ধরে ডাকলে কি পাপ হবে? না, এটা অত্যন্ত পুণ্যের কাজ। যেহেতু দেশ বিদেশে প্রতিটা যুবক যুবতী আপনার ছোট, নাম ধরে ডাকার হক আপনার আছে। বর্ণর হাত চেপে তার পিছু মুখ ঝুলিয়ে নুরা উকি দিল। মাহির বলেছে উপরোক্ত কথাখানা, মুখটা তার হাসি হাসি, অথচ কণ্ঠে ভেসে উঠেছিল উপহাসের ছিটেফোঁটা। হঠাৎ নুরাও ঠোঁট এলিয়ে হেসে বুড়ো আঙ্গুল দেখিয়ে সায় জানিয়ে বলল, কারেক্ট, ফ্রেন্ড হয়েছি তো আমরা, নাম ধরেই ডাকা যায়। মেহরাব ততক্ষণে এগিয়ে আসে, গায়ে জড়ানো সাদা অ্যাপ্রন, এস্টেথো নেই গোলেতে, বোধহয় চেম্বারে রেখে এসেছে। 4th ফ্লোরে নুরাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া বাদেও মেহরাবের অন্য একটি উদ্দেশ্য, এখানের কিছু পেশেন্টকে পর্যবেক্ষণ করা। বর্ণ হাত বাড়িয়ে দেয়। What's up? See you after a long time. কথাটি এমনভাবে বলল যে মনে হয় বহুদিনের পরিচিত দুজনের আজ হঠাৎ দেখা হয়ে গেল পথে প্রান্তরে। মেহরাব হ্যান্ডশেক করে মৃদু হাসল। গুড। আপনার ছোট বোন বেশ মিষ্টি একটা বাচ্চা। বলার ফাঁকে নুরার গাল টেনে দেয়। নুরা প্রতিবাদী রূপ নেয় নিমিষেই। আমাকে বাচ্চা বলে ভুল করো না, হ্যাঁ বৎস, আমি চাইলে তোমার চেয়েও। গালে তর্জনী ঠেকিয়ে এদিক ওদিক তাকিয়ে পরবর্তী বাক্য সম্পন্ন করতে শব্দ খুঁজতে লাগলো সে। মেহরাব উৎসুক চোখে চেয়ে রয়, সেও শুনতে চায় পুরো কথা। বেখেয়ালে তার দৃষ্টিতে নজরে আসতেই নুরা নাক ফুলিয়ে মুখ ভেঙচে টমিকে কোলে তুলে নেয়। আজ সকালের কথা, রুবাইয়াত গিয়েছে হসপিটালের কাছাকাছি ভাড়া নেওয়া বাসায়। উনি গোসল করবেন, সুখে দেখে রাখার জন্য আইজা থাকলেন এখানে, সাইমা বুয়াও আছেন সাথে। 1-1.5 ঘন্টার চেয়ে বেশি নুরার হাতে ফোন দেন না আইজা। অতিরিক্ত ফোন স্ক্রিনে চেয়ে থাকার ফলে এতে বাচ্চাদের চোখে সমস্যা দেখা দিতে পারে, ব্রেইনে ইফেক্ট পড়ে, মেধাশক্তি হ্রাস পায়, আরও কত কি। এক তো গমগম পরিবেশ, বাইরে বেরিয়ে খেলার উপায় নেই, তার উপর ফোনটাও ছোঁয়া নিষেধ করে দেওয়া হয়েছে। কেবিনে একা একা বোর লাগছিল নুরার। সাইমা বউ অবশ্য প্রকাণ্ড বিস্তৃত 4th ফ্লোর ঘুরিয়ে দেখিয়েছে একবার। এখানে তার বয়সী কিংবা মনের মতো কাউকে খুঁজে না পেয়ে হতাশায় চুপসে বসেছিল টমিকে কোলে নিয়ে। গেল বছর জন্মদিনে টমিকে গিফট দিয়েছিলেন তামিদ শিকদার, তবে তার উপর নুরার চেয়ে সুখের হস্তক্ষেপ বেশি চলে। সুখকে ভীষণ ভালোবাসে নুরা, অতএব টমির উপর তার হস্তক্ষেপ গ্রহণযোগ্য। মাস 4 আগে নুরার খালামণির মেয়ে রুস্মিতা বয়সে সুখের সমপরিমাণ বান্দরবান ঘুরতে যাওয়ার সময় ছবি তোলার বাহানায় টমিকে নিয়ে গিয়েছিল। ফেরত দেওয়ার নাম গন্ধ নেই। সেদিন সুখের দুর্ঘটনার খবরে তারা এসেছিল শিকদার নিবাসে। টমিকে সাথে এনে ফেরার কালে পুনরায় নিয়ে যেতে মনোভাব দেখিয়েছিল রুস্মিতা। ঢঙ্গিটা নুরা ছিনিয়ে নিয়েছে। আম্মুর কাছে নুরা শুনেছে সুখ ঘুমিয়ে আছে, কারো ডাকে সাড়া দিচ্ছে না, তাই টমিকে এখানে নিয়ে এসেছে সে। যদি টমির খিচখিচ বা চোখ আদুরে ডাকে সুখ অভিমান ভুলে জেগে ওঠে, কিন্তু এমন হয়নি। সুখ তখনও ঘুমিয়েছিল যখন নুরা টমিকে কোলে রেখে সুখকে বহুবার ডেকেছে, তবুও সাড়া পায়নি। মনক্ষুণ্ণ হয়ে টমিকে নিয়ে কেবিনে এসে নিশ্চুপ বসে থাকার মাঝে আজাদ শিকদার এলেন পছন্দের স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, চকলেট সহ নানা রকম ফ্রুটস নিয়ে। আইসক্রিম পেয়ে মন কিছুটা ফুরফুরে হয় নুরার। তার খানিক পর সুখের কন্ডিশন নিয়ে কথা বলতে দুজন ডক্টর, একজন নার্স এলো। তাদের মাঝে মেহরাবও ছিল। মিনিট 2-1-এর মধ্যে কথার জালে ছোটদের মন জয় করার প্রশংসনীয় গুণ আছে মেহরাবের। সুখের ব্যাপারে কথা শেষে ফিরে যাওয়ার আগে চুপটি করে বসে থাকা নুরার সাথেও খানিক সময়েরও ভেতর সখ্যতা গড়ে ওঠে, বন্ধুত্ব করে দুজনে। সেই খাতিরে আব্বু আম্মুকে বলে মেহরাবের পিছু ধরে তার চেম্বার পর্যন্ত চলে গিয়েছিল। ডক্টরের পিছু ঘুরে পুরো হসপিটাল দেখা হয়ে গেল এতে। রাত তখন গভীর, কটা বাজে খেয়াল নেই। হসপিটাল জুড়ে ভয়ানক নীরবতা মিশ্রিত নিঃশব্দতা। রাস্তা থেকে ক্ষণে ক্ষণে গুটি কয়েক গাড়ির হর্ন ভেসে আসছে। পাশাপাশি দুটো রুমের একটাতে রুবায়াত এবং সাইমা। আইজাকে বলে কয়ে আজাদ শিকদারের সাথে পাঠিয়ে দিয়েছেন রুবায়াত। ছোট আকৃতির কেবিনে এতজন থাকতে কষ্ট হবে, উপরন্তু নুরা এখনও বাচ্চা। ঘুমের ঘোরে বিছানার অর্ধেকাংশে তারই রাজত্ব চলে।
রুবাইয়া জায়নামাজ থেকে উঠে সদ্য মাথা রেখেছেন ছোট বিছানাতে। সাইমা বুয়া ফ্লোরে বেডশিট বিছিয়ে ঘুমায়। যদিও ভদ্রতার খাতিরে কয়েক তাকেও পাশে শুতে বলেছিলেন রুবায়াত, কিন্তু সে ওইটুকুতে কৃতজ্ঞ। তামিদ শিকদার আশেপাশেই থাকবেন, রাতে ঘুমান না তিনি। হঠাৎ চোখ খুলে যায় রুবায়াতের। মনে কেমন যেন খটকা লাগলো আচমকাই। অল্পক্ষণ স্থির থেকে ফোনের ফ্ল্যাশ অন করে মেঝেতে চেয়ে দেখে সাইমা বুয়ার বিছানা খালি। সে নেই এখানে। বাথরুমের দরজাও বাইরে থেকেই বন্ধ। থম মেরে বাকশূন্য হয়ে বসে রইলেন রুবায়াত। কোথায় গেল সে? এত রাতে বাইরে তার কোনো কাজ থাকতে পারে বলে মনে হয় না। রুবায়াতের মন আনচান আনচান করে উঠল কেন যেন। ওনার আগেও মনে হতো তিনি যখন ঘুমাতেন সাইমা উঠে কোথাও একটা চলে যেত, কিন্তু খুব গভীর রাতে ঘুমের ডাকে সারাদিন বিধায় চোখ মেলে কখনো সত্যতা যাচাই করা হয়নি। আজ হঠাৎ বিধাতার চাওয়ায় হয়তো ঘুমটা ভেঙেছে। ফোনের লাইট বন্ধ করে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলেন তিনি। কেবিনের মুখোমুখি রুমে সুখ চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। দরজা হালকা ফাঁক করা দেখে গলা শুকিয়ে এলো, বুক কেঁপে ওঠে। 2 কদম বাড়িয়ে উত্তরে দীর্ঘ করিডোরে চোখ পড়তেই দেখলেন বর্ণ এগিয়ে আসছে প্রশ্নাতীত মুখে। রুবায়াত ইশারায় তাকে কথা বলতে নিষেধ করে। কপালের ভাঁজে দ্বিগুণ বাড়ে বর্ণের। চুপচাপ কাছে এসে কণ্ঠ খাদে নামিয়ে জানতে চাইল গম্ভীর অথচ স্বাভাবিক গলায়, কাম্বা, এত রাতে উঠে এসেছে কেন? ভেতরে সব কিছুর ব্যবস্থা আছে, মেবি। এত রাতে বাইরে তোমার প্রয়োজন তো দেখছি না। ওয়েট আ মিনিট। বর্ণ শেষাক্ত কথাটি আওড়ে কান পাতার মতো করল সজাগ মস্তিষ্কে। গুনগুন আওয়াজ কানে এসে লাগছে সুখের কেবিন থেকেই। ফুলের কাছে কে ওখানে? আমি জানি না। রুবায়াতের কণ্ঠস্বর সংখ্যায় জড়িয়ে আসে। বর্ণ সতর্ক পায়ে দরজার নিকটে গিয়ে ধীরে ঠেলে দেয় কাচের ডোরখানা। কক্ষে আলো বলতে নীলছে রঙা ক্ষীণ ড্রিম লাইট জ্বলছে। উত্তর দক্ষিণ হয়ে বেডে নিস্তেজ হয়ে পড়ে থাকা সুখের পায়ের কাছে কেউ একজন বসে আছে। বিড়বিড় করে কী সব বলে গুনগুন করে কাঁদছে। কান্নার শব্দ বলে দিচ্ছে এটা কোনো মহিলা। কে তুমি? আমার মেয়ের কাছে কি করছো? আকস্মাৎ কণ্ঠে মহিলা থমকে গেল যেন। ধরফরিয়ে উঠে মাথায় কাপড় টানল। নীলছে আলোয় চেহারা স্পষ্ট দৃশ্যমান হওয়ার নয়। বর্ণ আলো জ্বালানোর আগেই মহিলা পালিয়ে আসতে নেয় ছুটে। ততক্ষণ সাদাটে আলো জ্বলে উঠল কক্ষ জুড়ে। মহিলার বাহু বর্ণের শক্তপোক্ত হাতের বাঁধনে বন্দী। ছোটাছুটি করেও ছাড় না পেয়ে ফুপিয়ে উঠল রমণী। রুবায়াত ধীর এগিয়ে গেল তার দিকে। শাড়িটা কেমন চেনা চেনা ঠেকছে, কিন্তু মেয়ের চিন্তায় মাথায় আসছে না সেসব। ঘুমটা তোলো। বলার ফাঁকে নিজেই মুখ থেকে মহিলার ঘোমটা ছুটে ফেলে দিলেন পিছু। রুবায়াত বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল পরপরই, সাইমা, তুই আমার মেয়ের কাছে মধ্যরাতে কেন এসেছিস? ওর কোনো ক্ষতি করতে নয় তো? কি হলো, চুপ করে আছিস কেন? বুক ভাঙা ক্রন্দনে নেতিয়ে পড়ে সাইমা। ধক করে মেঝেতে বসে পড়ে। নজর রাখে অদূরে সুখের মুখশ্রীতে। বর্ণভ্রু গুটিয়ে চেয়ে থাকে। অতঃপর প্রলম্বিত এক শ্বাস ছেড়ে ঘাড়ে হাত ম্যাসাজ করে অন্যত্র নজর সরিয়ে নেয় নির্বিকার। হয়তো কিছু আন্দাজ করে নিয়েছে। রুবায়াত ফের খ্যাপাটে গলায় মৃদু চেঁচিয়ে ওঠেন, আমার চোখ লেগে এলে তুই প্রায়ই আমার মেয়ের কাছে আসতি, তাই না? কি করেছিস ওর সাথে? নিশ্চয়ই তুই কোনো ক্ষতি করেছিস বলেই ও চোখ মেলছে না। সাইমার চোখে অঝরে বৃষ্টি ঝরে পড়ে। ঢোক গিলে বুক ভাঙার স্বরে বলে উঠল হঠাৎ করেই, জন্মধাত্রী মা হয়ে নিজের মেয়ের ক্ষতি কিভাবে করতে পারি আমি? কক্ষে স্তব্ধতার বিস্ফোরণ ঘটল এক মুহূর্তের জন্য। নির্বাক কক্ষে নানা যন্ত্রপাতির ভিড়ে উপস্থিত মানুষগুলো নির্বাক রইল। এরপর অবিশ্বাস্য কণ্ঠে ফেটে পড়ে চারিধার, কি কি বললি তুই? বর্ণ, তুই শুনতে পাচ্ছিস? কি বললো? পাগল নাকি? আজে বাজে বকতেছে। বর্ণ এক হাতে জড়িয়ে নিল তাকে। রিল্যাক্স কাম্মা। কিন্তু আজ শুনলেন না রুবায়াত নিজেও। ডুকরে উঠলেন প্রায়। ওর এত বড় সাহস কি করে হয়? আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন, আমার মেয়ের মা দাবি করে নিজেকে। ও যদি মা হয় তাহলে আমি কে? সাইমা নীরবে কেঁদে চলেছে ঠোঁট কামড়ে। চোখের কোটর ঝাপসা, মনে দুঃসাহসিক দ্বন্দ্ব চলছে। রুবায়াতকে এক হাতে জাপটে রেখেছে বর্ণ। কিছু বলার আগে ভদ্র মহিলা সাইমার উপর চড়াও হয়ে হাত তোলার মতো ইঙ্গিত করে পুনরায় ভাঙা স্বরে বলে ওঠেন, বুয়া মিথ্যা বলছে না। সুখ আমার একমাত্র মেয়ে, আমি ওর মা। আমাদের সংসারের সুখ পাখিও। বাবার ভরসা
জল ঢেলে পঞ্চম সন্তানটাও ছেলের পরিবর্তে মেয়ে হয়ে জন্মালাম। কি অসম্মানজনক ব্যাপার স্যাপার! একটা নয়, দুটো নয়, 5-5টি কন্যা সন্তান কোন বাবার ঘরে হতে আছে। কন্যা সন্তানের বাবার পরিচয় দিতে গেলেও সমাজের সামনে মাথা হেঁট। অসন্তুষ্ট বাবা একদিন সুযোগ বুঝে মায়ের অগোচরে আশ্রমে দিয়ে এলেন আমায়। সেখানে বড় হতে লাগলাম। আশ্রমের পরিচালকরা মাথায় স্কুল ভর্তি করিয়ে দেয়। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। ক্লাস 5-এ, তারপর 8-এ, এরপর মাধ্যমিকেও বৃত্তি পেয়েছি। ফলস্বরূপ আমার পড়ালেখার খরচ আমাকে বহন করতে হয়নি কখনো। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন। 2-3টে টিউশনও করে বেশ আয়েসি জীবন চালাতে পারি। গরিবই আমার কোনো কালে পছন্দ ছিল না। যা আয় করতাম তা কিছু ভাগ আশ্রমে দিয়ে বাকিটা সাধ্যমতো টাকা মেরে চলতাম এক প্রকার। আমার অবস্থান কোথায়, কোন পরিবেশে আছি, কোথায় বেড়ে উঠছি ধ্যান নেয়নি কোনো দিন। আশ্রমে প্রায়শ একজন ভদ্রলোক আসতেন সাহায্যর খাতিরে। সবাই তাকে সাহেব নামেই জানত। সাইমা স্মিত হেসে থামলো হঠাৎ করে, চোখের পানি মুছে অন্যত্র চেয়ে বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ল। ভারাক্রান্ত মনে রুবায়াত নির্বাক চেয়ে শুনছে সব, কোনো প্রশ্ন করে না মাঝপথে। বর্ণ দুহাত পিছু নিয়ে পিঠে ভাঁজ করা শটান বুকে দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে। একদৃষ্ট নজর সম্পূর্ণ ঘুমন্ত সুখের ফ্যাকাশে মুখশ্রীতে। আশেপাশে এত সবে তার আগ্রহ নেই বললেই চলে। আমি তখন যথেষ্ট সুন্দরী, পুরো আশ্রমে এই নিয়ে বেশ নামডাক ছিল। হঠাৎ একদিন সাহেব বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। কত বিস্ময়কর ঘটনা! এত উচ্চস্তরের লোক হয়ে আশ্রমের এক সামান্য মেয়েকে পছন্দ করে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন। মাতা অবশ্য অবাক হলেন না, হয়তো আগে থেকেই আন্দাজ ছিল এমন কিছু একটা হবেই। সাহেবের প্রস্তাবের গ্রহণনাচক এবং এর সিদ্ধান্ত আমার ওপরেই এলো। উচ্চ আকাঙ্ক্ষা তো ছিল মনে মনে, তবে লোভী ছিলাম না। কিন্তু সেই দিন বিলাসবহুল জীবনযাপন করার কল্পনা করে মনটা লোভী হয়ে উঠল। রাজি হয়ে গেলাম, বিয়ে হলো। পরে জানতে পারলাম বিয়েটা কেবল সাহেবের পছন্দেই হয়েছে। পরিবারে কেউ রাজি ছিলেন না। শুরু হলো মানসিক টর্চার। শাশুড়ি মা, দেবর উঠতে বসতে অপমান করতে আশ্রমের মেয়ে বলে। অবশ্য ননদ একটু রহম ছিল, সে তেমন কিছু বলতো না। আমি সবার করা অপমান ভুলে গায়ে মেখে নিতাম সাহেবের অসীম ভালোবাসায়। বাড়ির সকলে আবার সাহেবকে খুব মানে। ওনার সামনে কেউ চোখটাও অবধি রাঙায়নি। তাই আমিও তাদের ভেতরে কুৎসিত রূপের ব্যাখ্যা কখনো সাহেবের সামনে তুলে ধরিনি। ইচ্ছেও ছিল না, এমন কিন্তু নয়। সাহেবকে সব কিছু জানাবো এমন মনস্থির করার পর হঠাৎ মনে হলো ওনারা তো শুকনো জমিতেই লাফাচ্ছেন। সাহেবের সামনে গেলে সবাই ঠিক আমাকে সিমিহ করে, এতেই আমার জয়। বিয়ের 2 বছরের মাথায় কনসিভ করি। দুজনের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন রাতে সাহেব ঘুমের ঘোরে কেমন ছটফট করছিলেন। আমি ভয় পেয়ে গেলাম। রাতের বেলায় সবাই তখন ঘুমন্ত। সাহেবের ছটফট বেড়েই চলেছে ক্রমশ। কথা বলতে পারছিলেন না, তবে ইশারায় কিছু একটা বোঝাতে চাইছেন। কিন্তু আমি আজও বুঝতে পারিনি সেই ইশারার ব্যাখ্যা। সেদিন দেবর শাশুড়ির দরজায় ধাক্কালাম অনেক। আমার শ্বশুর নেই। এক সময় তারা অতিষ্ঠ হয়ে বেরিয়ে এলো। সাহেবের অবস্থা দেখে হসপিটালে ছুটল তাড়াহুড়োয়। চোখ বুজে সাইমা, গড়িয়ে পড়া অশ্রু, শরীরের লোমকূপ সিধে হয়ে উঠেছে। রুবায়াত অবচেতনে হঠাৎ কৌতূহল দেখায়। তারপর তোমার সাহেব এখন কোথায়? শুষ্ক ঠোঁটে হেসে সাইমা জবাব করে, তিনি আর নেই। হসপিটালে নিয়ে যাওয়ার 13 মিনিট পরেই মৃত্যুকে বহন করে নেন। ক্ষণিকের ব্যবধানে আমার শেষ আশ্রয়স্থলও চলে গেল পরপারে। অথচ ঘণ্টাখানেক আগেও যিনি হাসি খুশি ছিলেন, চোখ ভরা স্বপ্ন, বাবা হবেন, আঙ্গুল আঁকড়ে বাচ্চাকে হাঁটা শিখাবেন, নিমিষে সব মিথ্যে হয়ে গেল। শ্বশুর বাড়িতে এতদিন কথা শোনাতো,
শুধু সাহেবের মৃত্যুর পর গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করে না। আমিও নিয়তিকে মেনে নিলাম। স্বামীর শেষ স্মৃতি হিসাবে পেটে যেই ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে তাকে নিয়ে আমাদের রুমটায় আশ্রয় চেয়েছিলাম। শুধু কোনো টাকা কড়ি চাই না। তারা মানল না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল চিরতরে। আমার অনাগত সন্তানকেও তারা গ্রহণ করবে না। আশ্রম ছাড়া অন্য কোথাও ঠাঁই নেওয়ার জায়গাও ছিল না। সেখানে গেলাম। শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে উঠলেও কদিন যেতে না যেতেই সেখানেও স্বয়ং বাবা মাও আর চোখে চেয়ে অসন্তোষের শ্বাস ফেলে। সেখানে আশ্রম তো আমায় পড়ালেখা করে যথেষ্ট শিক্ষিত বানিয়ে বিয়েও দিয়ে দিয়েছেন। ওখানেই তাদের দায়িত্ব শেষ। মাতার কাছে সময় চেয়ে নিলাম ডেলিভারি ডেট পর্যন্ত। চাঁদের টুকরোর মতো একটা মেয়ে হলো আমার। সৃষ্টিকর্তা বুঝি নিজের হাতে খুব যত্ন বানিয়েছেন, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। বাবা নামক বটবৃক্ষের ছায়া যার মাথার ওপর নেই, সে সুন্দর হলেই বা কি, সবাই তাকে ঠিকই এতিম বলে জানবে, সমাজ তাকে হেয় করবে। ধারণা করতে পারছিলাম আমি যেই জীবন পার করে এসেছি তাকেও সেই স্বাদ গ্রহণ করতে হবে অল্প বিস্তর। একদিন হসপিটাল থেকে বেরোনোর সময় একটা ভদ্রমহিলার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গিয়েও সামনে নিলাম। অবাকই হলাম বটে। অশ্রুসিদ্ধ চোখে মহিলা উম্মাদের মতো আচরণ করছিলেন। আমার সোনা বাচ্চা, আমার সন্তান কেনে দাও, এমনি বিলাপ বকছিল। আর সামনে কোনো ছোট বাচ্চা দেখলে ঝাঁপিয়ে পড়ছিল, বুকে ঝাঁপড়ে ধরে চুমুর পর চুমু আঁকছিল। ওনাকে সামলাতে হিমশিম খাচ্ছে একজন ভদ্রলোক। এক সময় জ্ঞান হারিয়ে যান আর ভদ্রলোক ওনাকে নিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে গেলেন। দেখতে যথেষ্ট উচ্চবিত্ত ঘরের মনে হলো তাদের। আমি ওনাদের পিছু নিলাম। একটা শিশু পার্কে নামলেই তারা। এতক্ষণ যে ভদ্রমহিলা পাগলামি করছিলেন, ছোট ছোট বাচ্চাদের সান্নিধ্য পেলেই তিনি হয়ে উঠতেন ভদ্র, সভ্য, শান্ত দিঘির মতো। হসপিটালে একজন পেশেন্টের ডিটেলস অন্যজনকে দেয় না। আমি ডক্টরের হাতে পায়ে ধরে জানতে পারলাম দীর্ঘ 5 বছর পর ভদ্রমহিলা বহু ডক্টরের নানান চিকিৎসা সেবার পর সন্তান সম্ভাবনা হয়েছিলেন, তাও মিসক্যারেজ, জরায়ুতে টিউমার। তাই চিকিৎসার খাতিরে আর জীবন বাঁচাতে জরায়ু নিয়ে ফেলা হয়েছে। আর কখনো মা হতে পারবেন না। রুবায়াত ঠোঁট কামড়ে ছলছল চোখে অন্যদিকে নজর ঘুরিয়ে নেয়। কিছু মিলে যাচ্ছে তার সাথে। সাইমা তখনও মেঝেতে বসা, চোখের কোণে রুবায়াতকে লক্ষ্য করে বলে গেল, মেয়েকে সুন্দর সুস্থ জীবন উপহার দেওয়ার ছিল আমার। বেশ কয়েকদিন ওনাদের নজরে রেখে একদিন আমার নারী ছেঁড়া ধনকে তাদের গাড়ির পেছনের সিটে রেখে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। পার্ক থেকে ফিরে ছোট্ট একটা নিঃস্রূপ বাচ্চার অস্তিত্ব পেয়ে ভদ্রমহিলা উতলা হয়ে ওঠেন আনমনেই। এরপর হঠাৎ করে ব্রেক সিটে একটা বাচ্চা দেখে ওনার চোখের মনি এমনভাবে দ্রুতি ছাড়াচ্ছিল যেন হাত বাড়িয়ে চাঁদ ছুঁতে পেরেছেন। নিশ্চিন্ত হলাম আমার মেয়ের আদরে কমতি পড়বে না, অবহেলা তাকে কখনো গ্রাস করতে পারবে না। ভদ্রমহিলার প্রাণ হয়ে সে বেড়ে উঠবে আমাকে ছেড়ে। আর সেই মহিলাটি ছিলেন আপনি, ছোট ভাবি। থমকে যাওয়া চোখে বেফাঁস চেয়ে রয় রুবায়াত। পুরনো কিছু স্মৃতি চোখের তারায় হানা দেয়। বৈবাহিক জীবনের দীর্ঘ 5 বছর পর মাতৃত্ব স্বাদ গ্রহণের সুযোগ পেয়েও যখন পুনরায় হারিয়ে গেল, পাগল প্রায় হয়ে পড়েছিলেন তিনি। কারো কোলে বাচ্চা দেখলেই ও আমার বাচ্চা, তুমি নিলে কেন বলে কেড়ে নিত। বেহিসেবি কত শত উন্মাদনা। হঠাৎ একদিন তাদের সংসারে সুখ পাখির মতো উড়ে এসেছিল সুখ। রুবায়াত জানতে চায়নি সে কে, কি তার পরিচয়, জানার কখনো চেষ্টাই করিনি। সাইমা বলে যায় এক মনে, আমাদের ভালোবাসার সে চিহ্নকে দূরে রেখে দিন পার হচ্ছিল না। নিজেকে নিকৃষ্ট মা মনে হচ্ছিল তখন। কিন্তু ততক্ষণে আমি দৃঢ় প্রতিজ্ঞা
বিদ্ধ হয়ে গেছি, তাকে আমার কাছে রাখবো না। সে কিছুই পাবে না আমার কাছে বড় হলে। না পারবে চাহিদা পূরণ করতে, না পারবে সমাজের মাথা উঁচিয়ে চলতে। মাহা প্রতিনিয়ত মেয়ের মনোবল ভাঙছে কল্পনা করলেই। যেখানে সব কিছুর প্রতি বিতৃষ্ণা চলে আসে, স্বচক্ষে কিভাবে দেখতাম। জড়তাহীন শুদ্ধ বাংলায় এক নাগারে কথাগুলো বলছে সাইমা। ইতোপূর্বে তার মুখে এমন নির্ভুল বাক্য কখনো শোনা যায়নি। খালাম্মা হানিফা বেগম গ্রাম্য সাদাসিধে একজন বোয়ার তালাশ করছিলেন, যে বাড়ির প্রয়োজনীয় সব কাজ করবে। শিকদার নিবাসী, খাবে দাবে থাকার ব্যবস্থাও আছে। সত্য একটাই, মেয়ে গ্রামী হওয়া যায়। মেয়ের কাছাকাছি থাকার এই সুযোগ। আমার সামনে কেবল আমার মেয়ে, আর কোনো পিছুটান ছিল না। সার্টিফিকেট, সব দামি কাপড় চোপড়ের আগুন জ্বালিয়ে গায়ে জড়ালাম তেনা কম দামি শাড়ি। অথচ এমনভাবে রকমে সুন্দর শাড়ি দেখলে একসময় নাক ছিটকাতাম। শিকদার বাড়ির পা রাখার পর মুহূর্তেই থেকে অর্জিত জ্ঞান সব পিছনে ছেড়ে ছুড়ে বনে গেলাম নিরক্ষর অজ্ঞ গ্রামের খ্যাত। শ্যামেলি থেকে সাইমা নামের পাশে পদবি যোগ হলো বোয়া। সেই থেকে 19টি বছর ধরে পড়ে আছি শিকদার নিবাসে। রুবাই ধীর পায়ে সাইমার কাছাকাছি এসে মুখোমুখি হয়ে বসে পড়ল আচমকা। অমূল্য কিছু হারানোর ভয়ে জেঁকে বসেছে মনে। নেত্র কোণ ভেজা, নিষ্প্রাণ গলায় জোর দিয়ে বলল, সেদিনও স্বার্থপর ছিলাম, একবারের জন্য জানতে চাইনি কে সে। তাকে ছেড়ে তার মায়ের মনের ভাঙন কেমন বর্ণ ধারণ করেছে, পোড়া কয়লা নাকি স্তব্ধ মাটি। অবশ্যই মা তো স্বেচ্ছায় আমাকে নতুন করে বাঁচাতে তাকে আমার কাছে সঁপে দিয়েছিল। আজ আবার স্বার্থপরের মতো বলছি, ও আমার মেয়ে। রুবাইয়ের অশ্রুসিক্ত চোখে হাত জোর করে ধরে আছে, ঠোঁট কামড়ে আছে, রুদ্ধশ্বাস তা অশ্রুকণা গড়িয়ে পড়ে। বুকটায় প্রচুর ব্যথা হচ্ছে। ওনার জোর হাত দুটো নিজের মুঠোয় পুড়ে হু হু কেঁদে উঠল সাইমা। স্বার্থপরতার এ কোন পর্যায়ে! আমি কখনো মা হিসেবে ওর সামনে দাঁড়াবো না, তবুও 29টি বছর চরম সত্যিটা নিজের কাছে পুষে রেখে আজ যেমন আমার কাছে বাধ্য হয়ে স্বীকার করলে, হয়তো এমন একদিন আসবে সুখের সামনেও বলে ফেললে কথাটি। এই কথাটি ও এটা সহ্য করতে পারবে না। আর সত্যিটা ওর সামনে পেলে আমি শান্তিতে মরতে পারবো না। ও আমৃত্যু জেনে যাবে তাজিম শিকদার ও জাহানারা রুবায়েতের একমাত্র মেয়ে ফেরিস্তা সুবহান সুখ। অনুরোধ করছি, চলে যাও দয়া করে। দুজন মা মুখোমুখি বসা, তারা উভয়েই কাছে। বর্ণ তাকালো হঠাৎ করে। সে সময় সাইমাও চায় করুণ চোখে। দৃষ্টিতে একটা আকুতি ছিল। হয়তো বর্ণ যেন রুবায়েতকে বোঝায়, তাকে যেন শিকদার বাড়ি ছেড়ে চলে যেতে না বলে। সে শুধু সুখের নয়, বাড়ির প্রতিটি মানুষজনই পাথরেরও মায়ায় পড়ে গেছে। দূরে সরে যাওয়ার কথা ভাবনায় আনতেও বুকের ভেতর বড্ড পড়ছে। রাতের শেষ প্রহরের দিকে বর্ণ একা এলো সুখের কাছে। দরজা চাপিয়ে দেয়। টুল টেনে বসে অনেকক্ষণ চেয়ে রইল অনিমেষ। হঠাৎ উঠে দাঁড়িয়ে সুখের মাথার পাশে বাঁ হাত রেখে ভর করে কিঞ্চিত ঝুঁকে গেল। নিজে থেকেই বলল, মনে হয় তোকে অনেককাল চোখ খুলতে দেখি না। আর কত ঘুমাবে? এবার ওঠ। অন্যরকম কাতর শোনায় তার পরবর্তী স্বর। দেখ, আমিও কাছে। না, আমি নই, অনিয়ন্ত্রিত হৃদয় কাছে বোধ হয়। সঠিক ধরতে পারছি না, কিন্তু পাঁচটাতে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে জানিস। নিজেকে নিয়ে সাফাই করার অভ্যাস ছেড়ে দিয়েছে বহুকাল। আজ তোর কাছে সামান্য সাফাই গাই কেমন? একটু নীরবতা, ঠোঁটে ঠোঁট চেপে ঘন ঘন 3বার পল্লব ঝাপটে নজর পুনরায় স্থির করে বর্ণ। আরও খানিকটা ঝুঁকে সুখের বন্ধরত চোখে চোখ রেখে বলল অদ্ভুত মিহি গলায়, আমার নিশানা আপাতত আমার মঞ্জিল, যা এখনো ছুঁতে পারিনি। আর কিছুটা পথ বাকি। আর প্রেম ভালোবাসা কখনো আমার মঞ্জিল ছিল না। ইভেন আই হেট লাভ। তুই ঠিকই ভাবিস, এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে হাজারো মেয়েরা আবেগে ভেসে ভালোবাসার কথা শোনাতে আসে। ওইসব সো কল্ড লাভ দেখে মেয়েদের প্রতি অনীহা চলে এসছে। এর ভেতরের আমিটাকে নয়, আমার সুরত আর ফেমকে ভালোবাসে। ডাকটা এতটা কোমল ছিল যে সুখ চেতনায় থাকলে নির্ঘাত হৃদস্পন্দন খেই হারাতো। বর্ণ বলে যায়, আমার কাছে তুই
এখনও নোরার মতোই ছোট। কেন যেন মনকে মানাতে পারি না। সে ছোট্ট বুয়ো ফুল আজকে অনেক বড়, এতটাই বড় যে আমাকে ভালোবাসার বিষপান করতে পিছু হটল না। ভেবেছিলাম বাকিদের মতো তুইও একই গর্তে পা দিয়েছিস, এবং সেটা ভেবেই মেজাজ চড়ে গিয়েছিল। আমার বাড়ির মেয়েরা হবে সবার চেয়ে আলাদা, অন্যরকম। সেখানে তুই ওদের মতো কেন হবে? কোন সাহসে? আর যখন হয়ে গেছিস তখন শাস্তি তো পাওয়ারই ছিল, আর সেটা হলো চোখের অস্ত্র। আর বুকের বাঁ পাশে ইঙ্গিত করে বলে, এই হৃদয়ে যেন দ্বিতীয়বার ভালোবাসার নাম নিতেও প্রতিবার চোরমার হয় নিষ্ঠুর আঘাতে। শাস্তিটা একটু হৃদয়হীন পাষণ্ডের মতো হয়ে গেল না? কি করব বল? আমার ভীতু মানুষ সহ্য হয় না, দেখলে মনে হয় চোখের পানি ঝরলে আরেকটু মারাবে। তুই ভীতু সেটা ভীষণ ভুল করেছিস ফুল, জানিস। অনুশোচনা বোধ হয় না আমার, মাঝে মাঝে আবার হয়, ঠিক অন্ধকার আকাশের বুকে হঠাৎ বিজলির মতো। এই ঘনসে অনুশোচনা নিয়ে আমি কি ধুয়ে পানি খাবো? তোকে এত কথাই বা বলছি কেন আজ জানি না, মুখ স্টপ রাখতে পারছি না। এত কথার মূল পয়েন্ট কি জানিস? বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসলো, ফিসফিসিয়ে বলল, আনফর্চুনেটলি বেবি আম অ্যাডিক্টেড টু ইউ। আজ এই মুহূর্তে থেকে তুই চাইলেও আমার, না চাইলেও আমার। হোক নয় ভালোবাসা, তোর আবেগ অথবা বিবেক। আমার মন ছিল আগে ভালোবাসার দাবি নিয়ে তুই কিন্তু দাঁড়িয়েছিলে। সুখের বেডের খানিক দূরে আরেকটা মিনি সাইজের বেড, সেখানে রুবাইয়াত থাকে। মেয়েকে একা ছাড়তে তিনি নারাজ। সেদিন ভোরবেলা সুখের পাশে খানিকক্ষণ কাটিয়ে একা একা কত কি বলে অপর কেবিনে এলেন ভদ্রমহিলা। আইজা এসেছে শেষবারের মতো সুখকে দেখতে। আজকে এই শিকদার নিবাসে ফিরবে তারা। সাইমা একপাশে চুপচাপ বসে আছে, নুরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছে, মাঝে মাঝে সেও জবাব করছে বিরস মুখে। তামিদ শিকদারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে পুনরায় আইজার পাশে এসে বসলেন রুবাইয়াত। তামিজ নিজের জেলায় গিয়েছিল মাঝে, আবার ফিরে এসেছেন গতকাল। আইজা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বোধহয়, সেটা চাপা পড়ল ধুম একটা শব্দে। ফ্লোরও কেঁপে উঠল বোধহয় সেই শব্দে। আতঙ্কে পরস্পরের মুখ চাওয়াচাই করে রুবাইয়াত। উঠে পা বাড়ানোর আগেই সাইমা ছুটে গেল সামনের কেবিনে। দরজা নিকটে গিয়েই থম মেরে বাকশূন্য হয়ে দাঁড়িয়ে পড়ল। অস্ফুট চেঁচিয়ে রুবাইয়াত ঢুকে পড়ে ঝড়ের গতিতে। সুখ বেডের নিচে ফ্লোরে পড়ে আছে, নিঃশ্বাস ভারী, গোঙানির আওয়াজ হয় মৃদুমন্দ। মেয়েকে তড়িৎ বুকে আঁকড়ে ধরল রুবাইয়াত। শরীর অস্বাভাবিক কাঁপছে সুখের, থরথর সেই কাঁপুনি। রুবাইয়াত কপালে চুমু এঁকে অস্থির গলায় আহ্বান করে, এই তো আম্মু, কষ্ট হচ্ছে? চোখ খুলো। আপা, ডাক্তার ডাকো। নার্স, আমার মেয়ে যেন কেমন করছে। সুখের মাথায় ব্যান্ডেজ জড়ানো, জখম শুকিয়ে এসেছিল প্রায়। বেড থেকে পড়ে যাওয়ার ফলে তাতে এখন আবার রক্ত ভেসে উঠেছে। অস্বাভাবিক কম্পিত হচ্ছে শরীর। রুবায়েত মেয়েকে বুকের ভেতরে আগলে রাখে, গালে ঠোঁট দাবিয়ে মমতায় চুমু আঁকে। ডক্টর এখনো এসে পৌঁছায়নি। সাইমার আইজা ছুটে গেছে। দুটো নার্স এবং ডক্টর আসল এলো কিছুক্ষণ পর। সুখ তখন আম্মুর বুক থেকে ক্ষীণ প্রদীপের মতো পিটপিট করে চোখ মেলে। নিঃশ্বাসের শব্দ দ্বারের বাহিরে পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। শ্বাসকষ্ট রোগীর ন্যায় অবস্থা। সুখের অবশ প্রায় ডান হাত স্বল্প শক্তিতে খামচে ধরে রুবায়েতের পিঠের শাড়ি। নার্স দুজন অবিলম্বে ধরাধরি করে বেডে শুয়ে দেয় তাকে। আরও দুজন ডক্টর এলো, প্রত্যেকে ছোটাছুটি লাগিয়ে দেয়। কেবিন থেকে স্ট্রেচারে করে সুখকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। পুনরায় জ্ঞান হারিয়েছে সে। রুবায়াত এক হাতে মুখ চেপে স্তব্ধ হয়ে চোখের পানি ছাড়ে। তারই ভুল, যদি সুখকে রেখে কেবিন ছেড়ে না বের হতো নিশ্চয়ই তার মেয়েটা পুনরায় আঘাত পেত না। তবে আনন্দও হচ্ছে। সুখ চোখ মেলে চেয়েছে, নিভু নিভু চোখে তাকে দেখেছে। তামিদ শিকদার হসপিটালের নিচেই ছিলেন, তিনিও মেয়ের সংবাদ পেয়ে চলে এসেছেন। ওটির সামনে তামিদ শিকদার আইজা আছেন। আজাদ সাহেব গিয়েছেন রংপুর। তামিদ শিকদারের বর্তমানে তিনি সেখানের অফিস সামলাবেন। সাইমা ওটির সামনে থেকে ধীর পায়ে কেবিনে এলেন। রুবায়া তখনও থম মেরে ফ্লোরে বসে আছে। এখান থেকেই তার মেয়েকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে ডক্টররা কোথাও নিয়ে গেছে সুখকে। কি করা উচিত কি অনুচিত বুঝে কুল পাচ্ছেন না রুবায়াত। চোখের তারায় কেবল উঠে আসছে সুখ। চোখ মেলেছিল নিভু দৃষ্টিতে। মাতৃহৃদয় ধক ধক করে ওঠে তার। মনে হয় কত বছর পর মেয়েটি চোখ খুলে দেখলো তাকে। এমন সুখানুভূতি সেদিনও হয়েছিল যেদিন ছোট্ট সুখকে কোলে তুলে নিয়েছিল রুবায়াত। সেদিনও স্বচ্ছ নিষ্পাপ আখি পল্লবে সুখ ফ্যালফ্যাল করে তাকে চোখে চোখ রেখে ভুবন ভোলানো হাসি হেসেছিল।
কাঁধে হাতের ছোঁয়া পেতেই চকিতে ঘাড় উঁচিয়ে তাকালেন ভদ্রমহিলা। সাইমা দাঁড়িয়ে আছে শুকনো মুখে, চোখের ইশারায় হয়তো আশ্বাস দিচ্ছে সুখের কিচ্ছু হবে না। রুবায়েত আর চোখে একবার কাঁধে রাখা সাইমার হাতের দিকে চাইল। এতে পূর্বে এতটা অধিকার খাটিয়ে তাকে স্পর্শ করার সাহস দেখায়নি সে, তবে আজ কেন দেখালো? সাইমা হাত গুটিয়ে মাথা নিচু করে নেয় হঠাৎ। সেদিন ঝোঁকের বসে চরম সত্যিগুলো বলার পর প্রতি মুহূর্তে অনুশোচনা হচ্ছে। হয়তো সে ভুল করে ফেলেছে। এতগুলো বছর গোপনে মনের ভেতরে পুষে রাখা সত্যিটা এভাবে বলে দেওয়া উচিত হয়নি। রুবায়াত চাপা শ্বাস ছেড়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। ডক্টর মেহরাবের কাজ ছিল অন্য এক হসপিটালে, এখান থেকে 3 কিলোমিটার দূরে। আঁচলের তাগাদা পেয়ে পুনরায় এখানে আসে। যেহেতু শুরু থেকে সুখের ট্রিটমেন্ট তিনিই করেছেন, সুখ তারই পেশেন্ট, আঁচল কেবলমাত্র মেহরাবের সহযোগী। মেহরাব নিশ্চিত করে সুখ কোমা ছেড়ে উঠেছে। ধারণা করা যায় মস্তিষ্ক সক্রিয় হওয়ার পরপরই সজ্ঞানে থাকতে তার সাথে ঘটে যাওয়া শেষ ঘটনা স্মৃতিতে এসেছিল। অতিরিক্ত ভয় কিংবা চাপ থেকে এত কিছু হয়ে গেল। এই যেমন ছটফট করতে করতে বেড থেকে পড়ে যাওয়া, মাথার আঘাতে পুনরায় রক্তক্ষরণ, চোখ মেলে ফের জ্ঞান হারিয়ে ফেলা। ঘন্টা কয়েকের মাঝে সুখের জ্ঞান ফিরবে বলে বলা হয়েছে। ঘড়ির কাঁটা যেন আজ থমকে গেছে। রুবায়াত উসখুস মনে উদ্গ্রীব মুখে ফোন পাশে রেখে হঠাৎ কিছু মনে পড়ার মতো সাইমার দিকে চাইল। ওই যে খানিক দূরে গুটিয়ে বসে থাকা মহিলাটিও তার মেয়ের মা। ভাবতে গেলেই একটা চাপা হিংসে হানা দেয় মানসিকতায়। রুবায়াত খুব করে মনকে বোঝাতে চায় ওই মহিলাটি সুখকে বিধাতার কাছ থেকে পৃথিবীতে এনেছিল বলেই সুখ আজ তার বুকে, তার কোলে। মস্তিষ্ক এমন বলল, কিন্তু মন এসব যুক্তি শুনতে অপ্রস্তুত। সন্তানের ভাগ কাউকে দেওয়া যায় যদি সেই সন্তান হয় দু চোখের মণি, মায়ের অন্তঃপ্রাণ। যদিও সাইমা তেমনই আচরণ করছে যেমনটা পূর্বে করে এসেছে। নিশ্চুপ মনিবের সেবা করছে, ফ্ল্যাটে গিয়ে রান্নাবান্না করছে, সুখের প্রতি কোনো অধিকার বোধও দেখাচ্ছে না। তবুও রুবায়েতের মন আনচান আনচান করে, যেন বুকের উপর শক্ত পাথর চেপে আছে। অযথা ভয় জেঁকে বসে। সুখকে যদি সত্যিটা বলে দেয়, যদি সুখ তার কাছ থেকে দূরে সরে যায়, মা বলে ডাকতে অস্বীকার করে। রুবায়েতের গা ঘেঁষে আছে নুরা। টমিকে আদর করতে করতে বলে মুখ তুলে, আমার ফ্রেন্ড বলেছে সুখ খুব শীঘ্রই জেগে উঠবে, তুমি আর কেঁদো না কাম্মা। দুটো কেবিনের অন্য একটায় সুখকে শিফট করা হয়েছে খানিক আগে। জ্ঞান ফেরার আগ অবধি কারো প্রবেশ নিষেধ। ডক্টর ইতিমধ্যে 2 বার চেক করে গেছে। মূলত ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে তাকে। সুখ চোখ খুলে দুপুর 2:30টার দিকে। নিঃশ্বাসের শব্দ এবার স্বাভাবিক থাকলেও ভয়ার্ত চোখে গুটিসুটি মেরে থেকেছিল। ডক্টরের অনুমতি পেয়ে রুবায়াত কাছে যেতেই জাপটে ধরে বুকে মুখ লুকায় সুখ। হাতে স্লাইন চলছিল, টান লেগে ব্যথা পায়। অথচ সেই ব্যথা তাকে শুতে পারল না আজ। আম্মুকে 2 হাতে জাপটে ধরে ঠোঁট কামড়ে অঝরে চোখের পানি ঝরিয়েছে। রুবায়াত কান্না দমিয়ে রাখে, মেয়েকে বুকের খাঁচায় চুপিয়ে রাখার মতো আগলে রাখে। এই তো আম্মু আছে, কোনো ভয় নেই সোনা, কিচ্ছু হবে না। সাইমা দূর থেকে মৃদু হেসে চোখের পানি আড়াল করে এগিয়ে আসে আস্তে আস্তে। আইজা বাহিরে তামিদ সাহেবের সাথে কি যেন কথা বলছে। বর্ণ ঢাকায় নেই। সুখের জ্ঞান ফেরার কথা এখনও সে অবগত নয়। জানলে কেমন প্রতিক্রিয়া দেখাতো কে জানে। শিকদার নিবাসে হই হই লেগেছে। সকলের ঠোঁটে উপচে পড়া খুশির ঝিলিক, এমনকি হানিফা বেগমেরও। সুখকে দেখতে ঢাকা যেতে বাহানা ধরেন বৃদ্ধা। তামিদ শিকদার মানা করে দিলেন, এই বয়সে শহরের এত কোলাহল জমজমা ঠাক ডাক আম্মা নিতে পারবেন না। দেখা গেল উল্টো নিজেই অসুস্থ হয়ে পড়বেন। তিনি আশ্বস্ত করেন খুব দ্রুতই সুখকে নিয়ে বাড়ি ফিরবেন। তখন রাত। শহর জুড়ে ধূসর কালো অন্ধকারের হাতছানি। 4 দেয়ালে আবদ্ধ কক্ষে ঠোঁটে ধূর্ত হাসি ফুটিয়ে পায়ে পা তুলে কাউচে বসে আছে মিশমি। কোলের উপর ল্যাপটপ, নজর সেখানে স্থির। হাত বাড়িয়ে আরও একবার সময় দেখে ঠোঁট বাঁকিয়ে বলল আপন মনে, আর মাত্র 2 ঘন্টা, এরপর ঠোঁট কামড়ে হেসে বিদ্রুপ সুরে বলে, টাইম ইজ আপ। খানিক পর বেলকনির দরজায় টোকা পড়ে আলতো শব্দে হকচকিয়ে তাকালো মিশনি। দরজা ভেতর থেকেই অফ, বাহির থেকে কে টোকা দেবে? কেউ তো ছিল না সেখানে।
সে ভাবলো এটা তার মনের ভুল। পুনরায় টোকা পড়ে, আবারও একবার, আবার। বুকে ফু দিয়ে মিশমি উঠে গেল। বেলকনির কাচের দরজাটি খুলতে সে বিস্ময়ে স্তব্ধ হয়ে রয়। অযাচিত কিছু দেখার মতো অস্ফুট স্বরে বলল বোধ হয়। বর্ণ, বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল। কাঁধ বারবার হাত উঁচিয়ে আঙ্গুল নেড়েচেড়ে বলে, হাই। মিশমির নাকে টোকা দিয়ে পরপরই পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে। বেপরোয়া চোখে আশেপাশে নজর ছিটায়। অবাকতার শীর্ষে পৌঁছে গেল মিশমি। আনমনেই নাকে হাত উঠে যায়। বর্ণ স্বেচ্ছায় তাকে ছুঁয়েছে, কিন্তু উদ্দেশ্য ছাড়া বর্ণ নিজের ব্যক্তিত্ব খুয়ে এমন কিছু এমনি এমনি করবে না। কথাটি সেই মিথ্যা বিয়ের দিন মিশমি বেশ ভালো মতোই উপলব্ধি করেছিল। স্তম্ভিত ফিরতেই পিছু ফিরে আশ্চর্যজনিত গলায় প্রশ্ন করলো থেমে থেমে। তুমি আমার রুমে কিভাবে? চট করে বর্ণ তার মুখোমুখি ঘুরে গেল ঘাড় বাঁকিয়ে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ঠোঁট ঘষে বলল বাঁকা হেসে, 5 চড়ে উঠে এসেছি আর অনলি ফর ইউ। শেষোক্ত করার সময় দু হাতের তর্জনী মিশমির দিকে তাক করে। মেয়েটি থতমত খায় ভেতরে ভেতরে। তা অপ্রকাশিত রেখে জানতে চাইল মৃদু হেসে বিস্ময় ভরা চোখে। বাট ওয়াই? তুমি তো চ্যালেঞ্জ দিলে 7 দিনের ভিতরে যাতে তুমি খুঁজে বার করি, পেরেছি না? মোমের শেষ আলোর মতো মিশমির হাসির ঝলকানি খানিক ম্লান হয়ে আসে। তবে পুরোপুরি আদর ছড়ানো হাসি মিশমির যায় না। বুকে দুহাত গুজে অল্পক্ষণ নিশ্চুপ তাকিয়ে থেকে ভনিতা ছাড়াই বলে ওঠে, নিচ থেকে যখন খুঁজে আমার কাছে আমার বেডরুমে এসে পড়েছো, দ্যাট মিন্স আমার সত্য অ্যাকসেপ্ট করতেও রাজি। মিশমি ঢোক গিলল শুষ্ক। অদূরের দেয়াল থেকে 4-এর অধিক চোখ একত্রে হুট করে পলক মেলে তাকালো যেন। হ্যাঁ, চোখই, কিন্তু কোনো মানব দেহে লাগোয়া নয়। দেয়ালে বিশাল বিশাল স্ক্রিনে ধূসর কালো মনির কি ভয়ানক শীতল চাহনি। রেটিনায় ইংরেজি লেটারে কিছু একটা লেখা। দূর থেকে খেয়াল করা দুঃসাধ্য। সেকেন্ড কয়েক নজর স্থির রাখলে মাথা চক্কর দিয়ে ওঠে। মিশমি দ্রুত চোখ নামিয়ে চতুর্দিকে ক্ষীণ দৃষ্টি বোলায়। স্ক্রিনের মৃদু আলোতে অপর পাশের দেয়ালে সেটে থাকা তলোয়ার, স্নাইপার রাইফেল চোখে পড়ে। মিশমির মনে হলো স্ক্রিনের ভাষা চোখটি সে আগেও বহুবার দেখেছে। তড়িৎ সামনে তাকাতেই কাঙ্ক্ষিত চোখের দেখা মেলে। বর্ণ, তুমি? হাউ ইজ দ্য সারপ্রাইজ? ধূর্ত চক্ষুদয় হাসে পুরুষটির। হাতের কালো গ্লাভস খুলে পুনরায় হাতে পড়ে। তার সম্পূর্ণ নজর সেখানে। চোখ তুলে তাকালো না অবধি। দুর্বল শরীর, কপালের ডান কোণ কেটে গেছে অল্প, রক্ত শুকিয়ে জমাটবদ্ধ। মিশমির গলা শুকিয়ে আসে, পানি তৃষ্ণা পায়। নড়াচড়া করতেই বুঝতে পারে তার হাত পা চলছে না, কোথাও আটকে। নিজের অবস্থান নিশ্চিত করে হঠাৎ চেঁচিয়ে উঠল রমণী। এসব কি হচ্ছে বর্ণ? মজা করছো আমার সাথে? মিশমির সর্বশক্তি প্রয়োগে চেঁচালেও বর্ণর কর্ণকোঠরে সফট টিউনের মতো পৌঁছালো। তবু কপাল কুঁচকে কানে হাত রেখে মিকি গলায় বলে হেয়ালি সুরে, লোয়ার ইউর ভয়েস, আই ক্যান নট টলারেট সো মাচ নয়েজ। বলার ফাঁকে মুখোশ সরিয়ে টেবিলে রেখে দিল ছুঁড়ে ফেলার মতো। মিশমির হাতের কাছেই। টেবিলটা দেখতে অদ্ভুত, গাছের নয়, কাচেরও নয়। গ্রাম্য বাড়িতে লোহার বটি ধারালো করতে যেই ভারী কসকসে বস্তু ব্যবহার করা হয়, অনেকটা তেমনই দেখতে। কেমন যেন ইলেকট্রিক। শুধু টেবিল নয়, পুরো কক্ষের যা কিছু দেখা যায় সব কিছুই মনে হয় ইলেকট্রিক ছোঁয়া আছে। যদিও কক্ষটা তেমন আলোকিত নয়। মিশমি যেখানে বসা, তার মাথার উপর বরাবর বড়সড় একটা নিয়ন লাইট ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। খানিক আগে নীলচে রঙে মেতেছিল, এখন সাদা। রোশনি এতটাই ক্ষীণ যে কেবল সামনের বর্ণকেই চোখে পড়ছে। খানিক দূরত্বে দণ্ডায়মান 4 রোবটসম মানুষগুলোকে দেখা যায় না। দেয়ালের স্ক্রিন থেকে ভেসে আসা আলোর ঝলকে একটু একটু অনুমান করা যায়। আমি এভাবে আটকে রাখার মানে কি? চাইছোটা কি তুমি? নাথিং স্পেশাল, ব্যাস তোমার প্রাণটাই। হোয়াট? আচমকা ঝুঁকে এলো বর্ণ। ঠোঁট কামড়ে মিশমির হাতের দিকে চাইল। টেবিলের সাথে যুক্ত চুরির মতো হ্যান্ডকাপে মেয়েটার হাত বন্দি। ডান হাতের চুরির উপরিভাগে ছোট্ট এক সবুজ বাটন, বাঁ হাতেরটা লাল। চলো একটা খেলা খেলে। মিশমির সম্মতি ছাড়াই একতরফা খেলা শুরু করে দিল বর্ণ। লাল
বাটনটায় আলতো চাপ দিয়ে 2 কদম পিছু হটে এলো। বিদ্যুৎ শক পেলে যেমন পা হাতে মাথার তালু অবধি ঝটকা লাগে, থরথর কেঁপে ওঠে, তেমনি কম্পিত হয় মিশমির শরীর। এ যেন মৃত্যু যন্ত্রণা। মুখ ফুটে স্বর ভেঙে কোনো শব্দ বের হয় না, চোখ উল্টে আসে। বর্ণ পকেটে হাত পুরে নিশ্চুপ অকুতোভয় দাঁড়িয়ে রয়। চোখে একটা তৃপ্তি, একটু আনন্দ। পেছনে বুকে হাত ভাঁজ করে স্থির দাঁড়িয়ে চারজনের মধ্যে ঠিক ডান পাশের জন মুখোশ উন্মোচন করলে আড়াল থেকে একটি মুখশ্রী দৃশ্যমান হয়। তার নাম সিয়াম। সেদিন ফকির বেশে মিশমির সাথে মিছে বিয়ে হয়েছিল যার, তখনকার সিয়াম ছিল খানিক রসিক। তবে এই সিয়াম স্তব্ধ, নিষ্প্রভ, অনুভূতি শূন্য, ঠিক যেন কাঠপুতুল। চিফ যা আদেশ করবে তা তাই করবে। সবুজ বাটনে চাপ দিলে মিশমির শরীর শান্ত হয়। তেজ হারিয়ে ঝরে পড়া ফুলের মতো নেতিয়ে টেবিলে জীর্ণ মাথা এলিয়ে দিতেই চুলগুলো আগুনের ছ্যাঁকা লাগের মতো কিছু গোড়া থেকে কিছু মধ্যভাগ থেকে খসে পড়তে নেয়। সে দ্রুত মাথা উঁচিয়ে ফেলে। যা টেবিলে খসে পড়েছিল সব মুহূর্তেই ছাই হয়ে নিমিষেই ফেরার হয়ে গেল। বর্ণ টেবিলের কোণের কিছু একটা করতেই মাথা এলিয়ে দিতে ইচ্ছে হলেও ভয়ে এমনটা করল না মিশমি। ধীর স্থির চোখে বর্ণের দিকে তাকায়, ঠোঁট টেনে ছেড়ে বলে ক্লান্ত হারমানা গলায়, পানি। পানি খাওয়ানো হলো। জন্মে তৃষ্ণার্থের মতন ঢকঢক করে গিলছিল সে। মুখের উপর কে বোতল থেকে পানি ছুঁড়েছে দেখার সময় হয়নি। থুতনি ছুঁয়ে কিছুটা গলাও ভিজে গেছে, একটু আরাম পেল দেহে। শর্তের কথা বলছিলে তখন, রাইট? ইউ ক্যান টেল নাও। শর্ত? কোন শর্ত টর্ত নেই আমার, প্লিজ বাঁধন খুলে দাও। স্ট্রেঞ্জ। অবাক হওয়ার ভান করে চোখ পাকিয়ে বয়েজদের দিকে চেয়ে পুনরায় মিশমির দিকে ঘুরে গেল, অধর বাঁকিয়ে হাসি হেসে। এই সুন্দর ভুবনে তোমার শ্বাস নেওয়ার জন্য 7টি দিন ছেড়ে দিয়েছিলাম। তুমি আমায় নয়, বরং আমি তোমার শর্তটা সগর্বে বরণ হিম্মত জোগাতে 7-7টা দিন অপেক্ষা করিয়েছি। অথচ আজকের দিনে এসে বলছো কোনো শর্ত টর্ত নেই। একটু ট্রেল উপভোগ করে এমন অবস্থা। পিকচার তো আভি বাকি হ্যাঁ সুইটে। বনু, ফুলকে কেন টার্গেট করা হয়েছে? অ্যাজ আই থিঙ্ক তোমার শত্রুতে বলো বা ক্ষোভ, সব আমার সাথে। দাঁতে দাঁত চিপে মিশমি। তোমার উপরেও অ্যাটাক হয়েছিল 2 বার, কিন্তু হ্যাঁ? মেয়েটা বিস্ময়ে বাখারা হয়ে গেল, চোখ তুলে পরপর। মস্তিষ্কে কিছু একটা হানা দিল যেন। চাপা স্বরে হঠাৎ বলে ওঠে, যারা তোমায় অ্যাটাক করতে নামতো তারাই আবার ফিরে গিয়ে নিজেদের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেরাই নাকি নিজেকে শ্যুট করে সুসাইড করতো। কি করতে আমি তাদের সাথে? কে তুমি? বর্ণ এক লাফে টেবিলে বসে ভাবুক মুখে গালে হাত দেয়। অ্যাটাক আমার উপর? অথচ আমি জানি না। ঘাড় ঘুরিয়ে চাইল সে। চারজনের সমস্বর ভেসে আসে তখন। চিফ তাদের স্বরে অব্যক্ত একটা ইঙ্গিত বহন করে। উত্তর পেয়ে যায় বর্ণ। তপ্ত শ্বাস ছেড়ে তীক্ষ্ণ চোখে মিশমির দিকে তাকায়। দৃষ্টি শীতল অথচ একরোখা, যার গহীনে অগ্নিস্ফুলিঙ্গ উতলে পড়ছে যেমন। হঠাৎ উঠে দাঁড়ালো হাতে চাবুক নিয়ে। মিশমি ঢোক গেলে, বাহ মিমি, বড় নাজুক তোমার হাতের আঙুল। লুক লাইক। উপমা দিতে পারল না। বেশ কৌতূহলী গলায় বলল ফিসফিসিয়ে, আমার আরেকটা খেলার কথা মনে পড়েছে, চলো শুরু করা যাক। হাতের পাতা থরথরিয়ে কাঁপতে থাকে। মিশমি চেয়েও গুটিয়ে নিতে পারে না। বর্ণ আঙ্গুলের প্রতিটা ফাঁকে ফাঁকে চাকু একবার উপরে তুলছে তো একবার রাখছে টেবিলে। একটু টের বেটের হলেই আঙ্গুল কেটে দুভাগ হয়ে যাওয়ার অধিক সম্ভাবনা। মিশমি এক নাগারে বলে যায় আতঙ্কিত গলায়, ট্রাস্ট মি মিস্টার বনু, আমি কিচ্ছু করিনি। কেউ একজন এর পিছনে আছে, আমি কেবল তাকে হেল্প করেছি। সে তোমায় 2বার অ্যাটাক করে বিফলে নিয়ে গিয়ে আমার সাথে কনফার্ম করেছিল। রাগ ছিল তোমার প্রতি আমার। সেই ফকির বিয়েতে তুমি চাল উল্টে দিয়ে আমায় নিজের দিকটা পরিষ্কার করতে দাওনি মিডিয়ার কাছে। আজও লোকে আমায় নিয়ে মজা করে। আমি এই শোধ তুলতে চেয়েছিলাম। ওই লোকের জানার ইচ্ছা ছিল ভাই বোনের মধ্যে তোমার সবচেয়ে আপনকে। আমি তোমার সাথে মিশে যতটুকু বুঝতে পেরেছি, ফুলকে। শ্বাস রোধ করে চোখ খিচে নেয় মিশমি। চোয়াল কাঁপতে থাকে সীতা ক্রান্দনের মতন।
মধ্যমা আঙ্গুলের মাঝ বরাবর চাকু লেগেছে। হাত থেকে আঙ্গুল আলাদা হতে আর একটুখানি বাকি, চামড়াটা কোনো রকম লেগে আছে। গলগলিয়ে রক্ত বেরিয়ে টেবিলে লেপ্টে যায়। আশ্চর্যজনক ব্যাপার হলো, মিনিট দুয়েক পর রক্তগুলো স্বেচ্ছায় খসখসে টেবিলটা সেদ্ধ হওয়ার মতো ঝিনঝিন আওয়াজে চুষে নেয়। কিন্তু মিশমির কাটা আঙ্গুল থেকে রক্তক্ষরণ থামে না। চোখ ছাপিয়ে ঝরঝর অশ্রু গড়ায়, হু হু করে কেঁদে ফুপিয়ে ওঠে সে। দয়া করে আমায় যেতে দাও। কপাল গুটিয়ে বর্ণ বিরক্তিতে মাথা তোলে। ভিডিওতে দেখোনি ফুল এইভাবে হাত জোর করে বলতে চেয়েছিল, প্লিজ আমার যেতে দিন। তোমার এই গুন্ডা পান্ডারে শুনেছিল বলে মনে হচ্ছিল না এনজয়েবল সিনটা দেখে। তোমার কি মনে হয় ওরা ছেড়ে দিয়েছিল? মনে পড়ার মতো বলে, ও হ্যাঁ, দিয়েছিল তো, মাই ফল্ট। যখন ব্রেভ গার্ল ফুল ছাদ থেকে জাম্প করে তখন নিশ্চয়ই মারা গেছে ভেবে পালিয়েছিল, ঠিক বলিনি? কান্নার দাপটে সর্বাঙ্গ কাঁপে তার। প্রত্যুত্তরে বলল ক্রন্দনরত গলায়, ওরা আমার লোক ছিল না বর্ণ। আমি শুধু ওই লোকটা সঙ্গ দিয়েছি আর ভিডিওটা ঘুরিয়েছি। বিশ্বাস করো। লোকটা কে ছিল? আমি জানি না, গলার স্বর শুনেছি কয়েকবার, নামটাও বলেনি কখনো। হ্যাক। নামটা নেওয়ার সাথে সাথে পেছনের একজন কক্ষের অন্য প্রান্তে গেল, আবার ফিরে এসে বন্যদের সামনে এলো, হাতে হেডফোন এবং ল্যাপটপ নিয়ে। মিশমির কানে হেডফোন পরিয়ে দেওয়া হয়। হ্যাক সম্বোধিত ব্যক্তি ল্যাপটপে একের পর এক সাউন্ড প্লে করে, কারো কণ্ঠের সাথে মিলছে না। একসময় ফট করে চোখ মেলে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে অশ্রুসিক্ত দৃষ্টিতে খুশি খুশি বলে উঠল মিশমি, ইয়েস, এমন শরীর ছিল লোকটার। বন ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে আচমকা হেসে ফেলে ঠোঁট বাঁকিয়ে। পাশের জনের দিকে বুড়ো আঙ্গুল তাক করে বলে, কোটি কোটি মানুষের ভিড়ে তোমার শনাক্ত করেছ, ক্রেডিট দিও তাকে। আর তোমার পাঠানো ভিডিওতে যে ভদ্রমহলের আওয়াজ ছিল তোমার কমরেড, তার খবর নিয়েছো তো একবার? সুস্থ আছে তো বেচারে মেয়েটা? আনিকা, কি হয়েছে ওর? বর্ণজাকে হ্যাক সম্বোধন করলো, তার আসল নাম জিসান। জিসান নিজের দিক থেকে ঘুরিয়ে ল্যাপটপ স্ক্রিন মিশমির দিকে ফিরিয়ে দেয়। দেখা যায় আনিকা হসপিটালের বেডে, হাতে পায়ে মুখে ব্যান্ডেজ মোড়ানো। সাহসে ধরে না মিশমির, ভয়ার্ত গলায় জানতে চাই তবু। কি হয়েছে ওর? ডক্টর তো বলছে সিঁড়িতে স্লিপ খেয়েছে, কিন্তু সিক্রেট অন্য কিছু, যেটা আমি আর তোমার কমরেডের মাঝে সীমাবদ্ধ। তোমার নামটাও সে বলেছে, জানো? মেয়েটা নিজে হসপিটালে বেডে শোয়ার সাথে সাথে তোমায় ফাঁসিয়ে দিল। ভাবতে পারো কি বিশ্বস্ত তোমার। জিসানের দিকে ইঙ্গিতপূর্ণ চাহনি দিল বোধহয়। সে লম্বা কদমে দেয়ালের স্ক্রিনে ভাসা একটি চোখের সামনে দাঁড়িয়ে হাতের ইশারা করতেই পর্দা থেকে চোখ সরে গিয়ে আলাদা আলাদাভাবে 4টি ভিডিও চলতে শুরু করে। বর্ণ মিশমিকে বলে, মেক এ চয়েস। ভিডিওগুলোতে কারো বুকে চড়ে খুবই নৃশংসভাবে কলিজা কেড়ে নিচ্ছে ছুরিঘাতে, কারো চোখ উপড়ে ফেলা হচ্ছে, কারো হাত পা খণ্ড বিখণ্ড করা হচ্ছে। কষায়ের মতো গা গুলিয়ে বমি আসতে চাইল মিশমির। প্লিজ প্লিজ স্টপ। বর্ণর চোখে নিষ্ঠুরতার স্ফোরণ উতলে পড়লেও ঠোঁট উল্টায় বাচ্চাদের মতো। মন খারাপই ভঙ্গিতে ফিসফিসিয়ে বলল, ও পছন্দ হয়নি? ইউনিক কিছু ট্রাই করবে? কোনো ব্যাপার না, আমি আছি তো। মিশমির ফ্যাকাশে মুখশ্রী। কি করে বের হবে এখান থেকে? কোথায় যাবে সে? ওয়ার্ন করা হয়েছিল, আমার ফ্যামিলি থেকে চোখ তুলে তাকানোর প্রতিদানে তোমার এই সংস্থার শরীর জ্বালিয়ে দেওয়া হবে। হুঙ্কার দিয়ে ওঠে বর্ণ। বলা হয়েছিল? হ্যাঁ কি না? মিশমি ঝেঁকে ওঠে ভয়ে, চোখের পানি ছেড়ে উপর নিচ মাথা ঝাঁকায়। হ্যাঁ বলা হয়েছে। 3বার সম্বোধন করেছিল বর্ণ। সে আমলে নেয়নি, ভেবেছিল বর্ণ কখনো তাকে আঁচও করতে পারবে না, অনুমানও করতে পারবে না। সুখের এই অবস্থার পেছনে তার সম্মতি, তার হাত ছিল। না, কোনো মতে এই গাঢ় থেকে বের হতে হবে তাকে। তারপর শক্তপোক্তভাবে বর্ণকে ধরবে। যা কিছু হয়ে যাক না কেন, বর্ণকে দ্বিগুণ কিছু ফিরিয়ে দিতে হবে। ছলনার আশ্রয় নিল এই পর্যায়ে। ঠিক ছলনা নয়, এই মুহূর্তে কথাটি অন্তরের অন্তঃস্থল থেকেই বেরিয়ে এলো। আর কোনোদিন তোমার আগে পিছিয়ে আসবো না বর্ণ। এই দেশ ছেড়ে বহু দূরে চলে যাব। এবারের মতো ছেড়ে দাও প্লিজ। অথচ এখানে যে একবার চলে আসে, দ্বিতীয়বার সে ফিরে যেতে পারে না। বলার ফাঁকে কোপ বসাতেই কাটা আঙ্গুল হাত ছেড়ে আলাদা হয়ে যায়। মিশমি চেঁচায়, চিৎকার করে, ক্ষমা চায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। জঙ্গল থেকে 5টি বাইক একসাথে শহরের রাস্তা ধরে বের হয়। দুপাশে দুজন করে, মাঝে বনের বাইক।
রোবটিক খোলস রেখে বের হয় সিয়াম। বাপায়ে বর্ণর দিকে ইঙ্গিত করে বলল মিছে ক্ষিপ্র গলায়, ওকে কে প্লাস মাইনাস করে ডোবাই চুরে মেরে আমার দিলটা ঠান্ডা কর রে। তোর পাকা ধানের মইটা এবারেও কি ওই চালিয়েছে? জিসান বলল মজার ছলে। বর্ণর কাছে পাত্তা পায় না সিয়ামের বুক ভরা দুঃখ কষ্ট। তার ক্ষুরোধা দৃষ্টির সামনে দ্রুতলয়ে একে বেঁকে চলছে বাইক। কথাবার্তা বলতে হচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে। তা নয় তো কি, আমার ক্রাশ ছিল বেচারি। ভীষণ আফসোসের কণ্ঠ তার। তামিম প্রশ্ন করে, কে রকস্টার সাহেবের মিমি? ইয়েস ব্রো, কিন্তু দুঃখটা স্মল হচ্ছে ধীরে ধীরে। সে আমার আরেক ক্রাশকে বিধ্বস্ত করার পেছনে ছিল তাই। আচমকা থেমে যায় বর্ণ, থামলো বাকিরাও। সিয়াম বাইক সহ থুবড়ে পড়তে গিয়েও বেঁচে গেল। ফট করে বর্ণ ঘাড় বাঁকিয়ে চাইতেই ঘাবড়ে গিয়ে বলে, তুই কিন্তু এখন সিফ ক্যারেক্টার নেই দোষ। হুটহাট এভাবে দেখবি না, ভয় লাগে। আরেক ক্রাশকে বিধ্বস্ত? ও শুনে ফেলেছো? তোমার ফুলকে ইঙ্গিত করা হয়নি। কণ্ঠ মনিতে হাত রেখে। ওকে তো আমি বোনের চোখে দেখি। মিথ্যে কথাটি বলেই ফেললো সিয়াম। বর্ণ নিশ্চুপ চেয়ে রয় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, আরও বেশি সেকেন্ড। একসময় বাইক স্টার্ট করে সামনে এগোতেই আটকে রাখা শ্বাসটুকু সিয়াম নির্বিঘ্নে সারে। আরিয়ান পিঠ চাপড়াতে এসে ছুটে তাল মিলিয়ে। বর্ণ বাড়ি গেল না, ফ্লাইটে উঠল। সময় 4:02। ভোরের সূচনা হতে আর কিছুটা বাকি। সারাদিন ফোন ছিল সুইচ অফ। বেডে উপর হয়ে শুয়ে ফোন অন করতে নোটিফিকেশনের হিড়িক পড়ে গেল প্রথম 2 মিনিট। এই তার পার্সোনাল ফোন। আইজা, মাহির, তামিদ শিকদার, আজাদ শিকদার সহ আরও অনেকের প্রায় 1.5 শতাধিক কলস। ইনজেকশন পুশ করেছে, তাতে ঘুমের মেডিসিন মেশানো। উপরন্ত এক্সট্রা স্লিপিং পিল নিয়েছে, অতএব চোখ ছাপিয়ে ঘুম আসবে এক্ষুনি। বর্ণ কল ব্যাক করলো না কাউকে। এতগুলো কল সংখ্যা দেখে ঈদশো অবাক হয়েছিল বোধ করি। আইজা ঢাকা ছেড়ে যাবার কথা ভাবলেও সুখের জ্ঞান ফিরতে দেখে মত পাল্টে নিলেন। তুফার সাথে কথা হয়েছে, মেয়েটা সেদিকে সামলে নেবে বলে আশ্বাস দিয়েছে। কেবিনে 2টো বেড, একটাতে সাইমা আর আইজা বসে, অপরটাতে সুখকে স্যুপ খাইয়ে দিচ্ছেন রুবায়াত। ঠোঁটের কোণে লেগে গেলে সময় সময় আঁচল দিয়ে মুছে দিচ্ছেন মেয়ের গাল। সুখ চেয়ে রয় নিষ্প্রাণ, দৃষ্টিতে কোনো চঞ্চলতা নেই, কোনো প্রফুল্লতা নেই, সব যেমন থমকে গেছে। বেডের পাশে ডক্টর মেহরাব এবং আঁচল দাঁড়িয়ে সুখকে অবজার্ভ করতে এসেছেন। ধূপধাপ শব্দের সাথে দরজা মিলে কেউ প্রবেশ করলো হঠাৎ। অবচেতনের কৌতূহল বশত সকলের চোখ যায় সেদিকে। বর্ণ এসেছে। পথিমধ্যেই থেমে গেল হঠাৎ, চোখ রক্তিম। সারা রাস্তা ঘুমে বিভোর ছিল মাহিরকে জ্বালা দিয়ে। ভোর রাতেই দুজন রওনা হয়েছিল। এক প্রকার মাহিরকে ধুমকে ধামকে ঘুম থেকে তুলে এনেছে বর্ণ। ইয়ে, বর্ণ এসে গেছে। বর্ণ দেখো দেখো, কে উঠেছে ঘুম থেকে। আসার সময় হলো তোর? ফোন রেখে কোথায় যাস বলতো? কাল থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আম্মুর কথা নুরার আনন্দমাখা বার্তা বর্ণের কর্ণ কোঠরে পৌঁছালো কিনা কে জানে। সে একদৃষ্টিতে সুখের দিকে চেয়েই 1 পা 2 পা এগিয়ে আসে। হৃদযন্ত্রটা বুঝে একটুর জন্য স্তব্ধ হয়ে গিয়ে পরপরই ধুকপুক করছে অনিয়ন্ত্রিত হারে। বর্ণের সুচালো দৃষ্টি লক্ষ্য করছে। সে যত এগোচ্ছে ততই সুখের দুর্বল শরীর সেটে যাচ্ছে রুবায়াতের সাথে। ফুল? খানিক ঝুঁকে মাথার হাত বাড়াতে নিলেই রুবায়েতকে ঝাপটে ধরে সুখ। থরথর কেঁপে অস্ফুট স্বরে নিজস্ব ভাষায় আঁচলের আড়ালে মুখ ঢেকে হাতের ইশারায় সরে যেতে তাড়া দেয়। বর্ণ বোধহয় বাঁক হারালো। স্থির চেয়ে পুনরায় মৃদু হেসে ফুলকে ছুতে চাইলে আরও ঝাপটে ধরে রুবায়েতকে। কেঁদে দেয় নীরবে। মিস্টার বর্ণ, আপনি একটু সরে দাঁড়াবেন প্লিজ। বর্ণ শুনল মেহরাবের বাণী, মানল। স্বেচ্ছায় গুনে গুনে 3 কদম দূরে গেল। রিল্যাক্স বেব গার্ল, কেউ কিচ্ছু করবে না তোমায়। শান্ত হও। দেখো সবাই আছে এখানে, কেউ দুঃখ দিবে না। আর দেখো আমার দিকে। সুখের মাথায় হাত বুলিয়ে এক নাগারে বলে গেল মেহরাব। বর্ণ তাকিয়ে চোখ স্থির রেখে মনিদয় ঘুরিয়ে একবার সুখের দিকে, আরেকবার মেহরাবকে দেখছে। অতঃপর আরেকবার পরখ করছে মেহরাবের হাতকে। কিছু সময় পর সুখ শান্ত হয়ে আসে, চোখ তুলে মেহরাবকে দেখে, আর চোখে বর্ণকেও দেখে নেয় ভয়ার্ত। গুড গার্ল। মেহরাব আরও
দু চার কথা বলে সুখকে হাসাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় বলল হাত বাড়িয়ে, উইল ইউ বি মাই ফ্রেন্ড ফুল? দাঁতে দাঁত নিষ্পেষিত করে হাত মুঠোবন্দি করে নেয় বর্ণ। দৃষ্টির হেরফের না করে মেহেরাবের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রয়। ফুল নামে সম্বোধন করলো ডক্টর, যা আজ পর্যন্ত কাউকে সম্বোধনের অনুমতি সে দেয়নি। বর্ণ সুখকে দেখে, মেয়েটা কি অ্যাকসেপ্ট করবে? বর্ণ হয়তো মনে মনে হেসেছিল এটা ভেবে যে ফুল স্বেচ্ছায় কখনো ছেলেদের সাথে কথোপকথন করা তো দূর, চোখ তুলে তাকানোরও ইচ্ছে পোষণ করেনি। সেখানে ফ্রেন্ডশিপ গ্রহণ করা দুঃস্বপ্ন। অথচ সুখ বিহব্বল চোখে ফ্যালফ্যাল করে একবার বর্ণকে দেখে খানিক পর ধীরে ধীরে ডান হাতটা তুলে মেহেরাবের সাথে হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপ গ্রহণ করে নিল। নুরা খুশিতে লাফিয়ে ওঠে, তার আর সুখের ফ্রেন্ডশিপ একই জনের সাথে হয়েছে বিধায়। বর্ণ শক্ত চোয়ালে দেখে গেছে দুজনের মেলানো হাতের দিকে। বুকের বাপাশে কিছু একটা পড়ছিল সে সময়। সুখকে সেই পুরো গন্ধটা উপলব্ধি করতে পেরেছিল।